আমরা কথা না বাড়িয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএমের আজকের এই এপিসোডটি, এবং আমরা চলে যেতে চাই আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ যদি আমাদেরকে বলতেন। আমি ফারনাজ বলছি। ফারনাজ, আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন প্লিজ। আমার হোম টাউন হচ্ছে নারায়ণগঞ্জ, এন্ড বর্তমানে আমি ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা। ওকে, সো আপনি ঢাকা মোহাম্মদপুরে রয়েছেন এই মুহূর্তে, এবং আমি শুনেছিলাম যে আপনারা এখন মোহাম্মদপুরে থাকলেও নারায়ণগঞ্জে একটা সময় ছিলেন, এবং যে বাসাটায় ছিলেন সেই বাসাটায় অনেক ধরনের ঝামেলা রয়েছে। কি ধরনের ঝামেলা বা কেন ঝামেলাগুলোর সূত্রপাত কোথা থেকে? মানে বাসাটা নিশ্চয়ই একটা হিস্ট্রি রয়েছে, রাইট? সেটা কি? যদি আমি একটু প্রপার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি তাহলে সেটা হচ্ছে যে আমার দাদাজান যখন বাসাটা তৈরি করেন সেই জায়গাটা ছিল একটু মানে হন্টেড, বা সেই জায়গাটা ছিল হিন্দুদের একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল একটা পাশে, এন্ড ছিল যেটা হচ্ছে শ্মশান যেটাকে বলে। আচ্ছা, ওই জায়গাটাকে ক্লিন করে বাসাটা তৈরি করা হয়, এন্ড তার থেকেই মানে সেটা কেন্দ্র করে বাসাটা, এবং এই রুমের পাশেই হচ্ছে একটা বলা যায় পরিত্যক্ত একটা মাঠ আছে। আচ্ছা, রুমের পাশে মানে যে জানালাটাগুলোকে উল্লেখ করে আমার আপু বসেছিল। তো এর পেছনে হচ্ছে আমাদের পুকুরটা, সেই পুকুরটাও ভালো না, সেই বিষয়ে পরে আমি আসবো। তো মিথ্যে গল্প বানিয়ে বলবেন না, এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আপনাদেরকে জানালাম, এবং খুবই আশ্চর্যজনক ঘটনা, এবং তিনি যেভাবে লিখেছেন আমারই বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস আমরা আপনাদেরকে বলি যে আপনাদেরকে ভয় পাওয়ানোর দায়িত্ব আমাদের। ভয় পাবেন এবং ভয়টা পাবেন সেই রকম বা বিস্মিত হবেন, সেই দায়িত্বটা আমাদের, কিন্তু বিশ্বাস করানোর দায়িত্ব একদমই আমাদের, এবং আমরা বিশ্বাস করতে বলবো না। তবে ভয় পেয়েছেন বা ভালো লেগেছে জানলে আমাদের ভালো লাগবে। আমরা ছোট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:24। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.2 FM, এবং আমি রাস্তাল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে ভূত এফএম। আপনারা সবাই জানেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদেরকে দেখতে পাচ্ছি বালানগর থেকে, বাগমারা থেকে আমাদের SMS করেছেন, এবং নামটি লেখেননি। শওকত সাভার থেকে, ক্যান্টনমেন্ট থেকে আমাদের SMS করেছেন। ছাদে বসে তিনি একা শুনছেন, ভয় লাগছে তার কাছে। পিয়াল মিরপুর থেকে SMS করেছেন। তৌহিদুল আমাদেরকে চারঘাট থেকে SMS করেছেন। অর্চি ঢাকা থেকে, এবং মেলটা ভালো লেগেছে তার কাছে, সে জানিয়েছেন। এবং সান ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও জ্যাকলিন, এছাড়া আমাদেরকে ফুর্তি থেকে আলভি আমাদের SMS করেছেন। ওয়াকি আমাদের বাদল আমাদের SMS করেছেন। কাজী মৃদুল রাজবাড়ি থেকে, এবং ভালো লাগছে তার কাছে। প্রান্ত আমাদের SMS করেছেন রাজশাহী থেকে আমাদেরকে, প্রান্ত, এবং আশিক এবং জাহিদ কুমিল্লা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে শান্ত। এছাড়াও আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা SMS করেছেন, এবং আজকে তার ওয়াইফ সিক, এবং তার জন্য প্রে করতে বলেছেন। ডেফিনেটলি দোয়া করি খুব দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। তুহিন আমাদের SMS করেছেন। SH আবরার আমাদের SMS করেছেন। সবুজ টাঙ্গাইল থেকে SMS করেছেন। লাস্ট যে স্টোরিটা তিনি শুনলেন সেটা বেস্ট, সেটা তিনি জানিয়েছেন। আমি জানি যে অনেকেই আমি তো ইমেলগুলো পাই, এবং আপনাদের ইমেলগুলো পেয়ে যেটুকু বুঝতে পারি যে অনেকের কাছেই আসলে লাস্টে যে স্টোরিটা সেটা ভালো লাগবে। ফরহানা রুমি আমাদের SMS করেছেন, খুব ভালো লাগছে লিখেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাজ ধানমন্ডি থেকে, এবং 4 বছরের এভলিনকে নিয়ে তিনি শুনছেন। হাবিব আমাদের SMS করেছেন কুমিল্লা থেকে, এবং লাস্ট স্টোরিটা তার কাছেও ভালো লাগছে, এবং তিনি বলেছেন যে তিনি একটা রিয়েল স্টোরি তিনিও সেন্ড করতে চান, পাঠাতে চান আমাদেরকে। অনামিকা SMS করেছেন সারদা থেকে। এছাড়াও আবির আমাদের SMS করেছেন ঢাকা থেকে। তিনি এবং তার ওয়াইফ জুই দুজন মিলে আমাদের শুনছেন, বোথ অফ এনজয় করছেন এই মুহূর্তে। হিমেল পান্ডে আমাদের SMS করেছেন ক্যান্টনমেন্টে 4 ফ্রেন্ডকে নিয়ে তারা শুনছেন। এছাড়াও অনিক আমাদের SMS করেছেন। আহসান রকি আমাদের SMS করেছেন। এছাড়াও আরিফ এবং তার ওয়াইফ রুম্পা তারা আমাদের SMS করেছেন। হাবিব এছাড়াও আমাদের SMS করেছেন। মুস্তাকিম কক্সবাজার থেকে। সাদি মাহমুদ আমাদের SMS করেছেন। ফার্স্ট যে স্টোরিটা আমরা শুনলাম ফারনাজের কাছ থেকে, তার সেটা ভালো লেগেছে। ফয়সাল আমাদের SMS করেছেন সিরাজগঞ্জ থেকে। এছাড়াও রনি আমাদের SMS করেছেন। ফেরদৌস
তার সেই ইমেলটা ভালো লেগেছে। এছাড়াও এম রোমিও আমাদের এসএমএস করেছেন সাইদুর রহমান। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুপ্ত এবং সুপ্তি ময়মনসিং থেকে। আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is very important। এবং আপনাদের স্পেলিংটি আমি আরো একবার বলে দিতে চাই, BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখনই আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, নিয়ম জানেনই আপনারা সবাই। সো আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার নামটা বলতে হবে প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আপনার ঘটনায় শুনে একদম সরাসরি আপনার ঘটনায় চলে যাই। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার ফ্রেন্ডের কাজিনের সাথে ঘটে গিয়েছে। আর আমার ফ্রেন্ডের কাজিন হচ্ছে ঢাকার বাইরের একটা হসপিটালে সে ডক্টর, আর তার লাইফের ফার্স্ট পোস্টমর্টম দেখতে গিয়ে সে এই এক্সপিরিয়েন্সটা ফেস করেছে। আপনারা সবাই হয়তোবা জানেন যে হসপিটালের মর্গে এনভায়রনমেন্টটা একটু কোলাহল মুক্ত থাকে। তো সেও মানে ওই দিন সে তার ফার্স্ট মানে পোস্টমর্টম ছিল। তো একের পর এক লাশ বের করা হচ্ছে। তো হসপিটালের পুরাতন বিল্ডিং থেকে একটা মধ্যবয়স্ক মেয়ের লাশ বের করা হলো। তার ওড়না দিয়ে তার পুরো শরীরটা ঢাকা ছিল। আর তারপর সে একজন ডোমকে নিয়ে সে মর্গের দিকে যাচ্ছিল। তো সে যখন যাচ্ছে তখন বাতাসে তার ওড়নাটা মানে মাথা থেকে নিচে পড়ে যায়। তো তার মাথা থেকে গলা পর্যন্ত দেখা যাচ্ছে। তাকে দেখে সে একটু অবাকই হয়ে গেল। সে দেখলো যে তার চেহারার মধ্যে তখনও মৃত্যুর কোনো ছাপ স্পষ্ট হয়নি। সে তাকে দেখে সে ফুললি অবাক হয়ে যায়, আর তার চেহারার মধ্যে একটু হাসি ছিল। তো সে একজন ডোমের সাথে সে আস্তে আস্তে সেই মর্গের দিকে যাচ্ছে। তখনও সিনিয়র ডক্টর আসেনি এবং আরেকজন ডোম আসার কথা, সেও আসেনি। তো মর্গের করিডোরে গিয়ে সে ওই ডোমটা তাকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসি। তো সে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে 2 মিনিট পরে একজন লোক আসলো। সে সেখানে নতুন ছিল, সো কাউকেই তখনও চেনে না। তো একজন লোক এসে তাকে বলল যে একটু গম্ভীর গলায়, একটু লম্বা আকৃতির ছিল, তাকে বলল যে আপনি আমার সাথে আসেন। তো সে যেহেতু কাউকে চেনে না, তার পিছে পিছে যাওয়া শুরু করলো। সে লাশটাকে নিয়ে আগে আগে যাচ্ছিল আর সে পিছে ছিল। তো তাকে ফার্স্টে তার নামটা আস্ক করলো, তারপর সে কোনো উত্তরই দিচ্ছিল না। সে যখন যাচ্ছে তা অনেক ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশে, আর একটার পর একটা রুম পার করছে, সারি সারি রুম ছিল। তো সে একটা রুমের গেট খুললো। গেটটা খোলার সাথে সাথে সে বলল যে দেখেন আমরা কিভাবে এখানে থাকি, জাস্ট এই একটা ওয়ার্ডই সে বলেছিল। তো লাশটাকে নিয়ে সে রুমের ভিতরে ঢুকে গেল। অন্ধকার ছিল। তো তার মোবাইল পকেট থেকে সে লাইটটা বের করবে, মানে মোবাইলটা হাতে নিয়েছে। তো সে ভিতরে ঢুকে মানে সে 1 মিনিটের মধ্যে বুঝতে পারলো যে যে লোকটার সাথে সে এসেছিল সে ভিতরে নেই। এই জিনিসটা সে মোবাইলের লাইটটা অন করার পরপরই সে বুঝতে পারলো যে ওই লোকটা ভিতরে নেই। তো সে ভয় পেয়ে গেল। সে যখন রুম থেকে বের হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই সে ফিল করলো যে তার ডান হাতটা পিছন থেকে কেউ অনেক জোরে চাপ দিয়ে ধরে রেখেছে। তো সে তার হাতে মোবাইল থাকার কারণে সে মোবাইল লাইটটা অন করে যখনই সে লাইটটা মারলো, সে দেখলো তার লাইফের সব থেকে ভয়ানক দৃশ্য। সে দেখতে পেল যে সেই লাশটা উঠে ওই ইয়ের মধ্যে যেখানে শোয়ানো ছিল লাশটা, সেখানে বসে আছে এবং তার দিকে চেয়ে ভয়ানক একটা হাসি দিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায় এবং হাতটা কোনো মতে ছাড়িয়ে সে মাটির মধ্যে পড়ে যায়। আর সেই লাশটা যখন মাটির মধ্যে সে পড়ে গিয়েছিল, সেই লাশটা জোরে জোরে হাসা শুরু করলো। এই দৃশ্যটা যখন সে ফিল করলো, তখন সেই মুহূর্তে সে ভয়ে সেন্সলেস হয়ে গেল ওইখানে। পরবর্তীতে তাকে ওই পরিত্যক্ত রুম থেকে ডোমরা তাকে উদ্ধার করে। পরে যখন তার সেন্স ফিরে আসলো, তখন ডোমরা তাকে বলল যে আপনি ওই পরিত্যক্ত রুমের মধ্যে লাশটাকে নিয়ে গেলেন কিভাবে। পরে পুরো ঘটনাটা সে ওই ডোমদের সাথে শেয়ার করলো।
পরে তার কথা তারা বিলিভ করলো। পরে সে কয়েকদিন অসুস্থ ছিল। পরবর্তীতে সে যখন ওই মেয়ের সম্পর্কে জানতে চাইলো যে ওই মেয়েটার কই বা কি হয়েছিল, পরে সে জানতে পারে যে 2-3 দিন আগে সে তার বাসার মানুষের সাথে রাগ করে ওই ওনার শরীরে যে ওড়নাটা ছিল ওই ওড়নাটা দিয়ে গলায় ফাঁসি দিয়ে সুসাইড করে। এবং এটাই ছিল আমার ঘটনা। আর এই এক্সপিরিয়েন্সটা উনি মনে করলে উনি এখনো পর্যন্ত অনেক ভয় পেয়ে যায়। আর এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। এবং আমার কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আমি এক একে পড়তে চাই এবং আশা করছি যে আপনাদের সহযোগিতা পাবো সেই জন্য। এবং যারা আমাদের SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দীর্ঘ আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরো একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটিও একটা ইমেইল, এবং সেই ইমেলটাও আমরা পড়তে চাই। এবং সেই ইমেলটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। সেই ইমেলটা একটু পরে পড়ি, তার আগে আমরা আমাদের আবারও প্রথম গেস্টের কাছে ফিরে যাই। তার একটা ছোট্ট ইনফরমেশন দেই, তার কিছু ক্ষমতা রয়েছে যে ক্ষমতাগুলো তিনি বলছিলেন, আমার সাথে আলাপ করছিলেন। আমি একটু শুনতে চাই সেই বিষয়ে। আপনার নামটা প্লিজ আরো একবার একটু আমাদের বলবেন, আপনার নামটা একটু বলেন। আমি ফারনাজ বলছি। ফারনাজ, আপনার বাসাটা খুব অদ্ভুত এবং আপনাদের বাসায় প্রতিনিয়ত নানান রকমের ঘটনা ঘটে এবং সবসময় আপনারা সেটা নিয়ে একসময় আতঙ্কিত থাকতেন, এখন খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন সবকিছু। এবং প্রত্যেকেই এরকম বাসায় থাকলে কারো কোনো ক্ষমতা থাকবে না বা কারো জীবনটা সম্পূর্ণই স্বাভাবিক থাকবে, বাড়তি কোনো কিছু যোগ থাকবে না সেই জীবনে, তেমন তো হয় না। সুতরাং আপনিও সেরকম আমি আসলে ভাইয়া যদি বলতে যাই যে আমি ছোট থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, নট অনলি ইনভলভ মাই হোম, এটা আমি আউটসাইড থেকেও অনেক কিছু ফিল করেছি বা অনেক কিছু ফেস করতে হয়েছে আমাকে। ইভেন তো আমি বর্তমানে যে বাসাটাতে আছি সেখানেও আমি এই যে বিষয়গুলো আমাকে এক্সপিরিয়েন্স করতে হয়। আচ্ছা, তো আপনার যে ক্ষমতাটা আপনি বললেন যে আপনি কিছু ভাবলে এটা আসলে ভাইয়া ক্ষমতা কিনা বা সুপারন্যাচুরাল পাওয়ার, আপনি এনজয় করেন ব্যাপারটা নাকি আপনি ভয় পান জিনিসটাতে? আপনি চান এটা যে আপনার সঙ্গে থাকুক? না, আমি অবশ্যই চাই না। এর পেছনে কিছু কারণ আছে। এর পেছনে কিছু কারণ আছে। আর বিষয়টা কেন হয় বা আমি আমার ব্যক্তিগত বিষয় আমি একটু কিছু বলে নেই। সেটা হচ্ছে আমি আমার খুবই কনজারভেটিভ এন্ড রিলিজিয়াস একটা ফ্যামিলি থেকে বিলংস করি। তো সেই ক্ষেত্রেও না আমি দীর্ঘ লাস্ট 4-5 বছর যাবত এমন একটা আমার মাঝে মাঝে যে সমস্যাটা হয় যে আমি জেদ করে 2-3 মাস নামাজ পড়ি না, কিন্তু রেগুলার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমনও সময় হয় আমি তাহাজ্জুদও পড়ি। এন্ড সবচেয়ে মজার ভালো বিষয় যেটা আমি বলবো যে আমি কোনো প্রবলেম ফেস করলে সেটার সলিউশনের জন্য আমি সালাতুল হাজতের নামাজ পড়ি। আচ্ছা, এটা সবাই জানে যে এই নামাজটা কোনো একটা নিয়ত করে পড়লে হয়। এন্ড আমি রেগুলার ইউজ টু হচ্ছে সূরা ইয়াসিন সূরাটা পড়াই, রেগুলার আমি কন্টিনিউ করি এটা প্রত্যেকদিন। তো আমার সাথে যে বিষয়টা হয় স্বপ্নের মধ্যেও হয় এবং সেই বিষয়টা আমার নামাজের মধ্যেও হয়। নামাজ থেকেই শুরু করি। সেটা হচ্ছে আমি যখন সালাতুল হাজতের নামাজ পড়তে বসি কোনো একটা সলিউশনের জন্য, নামাজ পড়ার সবসময় আমার একটা কেন আমি জানি না, এটা হয় আমার সাথে যে আমি নামাজের শেষে মোনাজাত শেষে 10 মিনিট বা 15 মিনিট আমি টোটালি অন্যমনস্ক হয়ে যাই। এন্ড তখন যেটা হয় যে কেউ একজন এসে আমার মাথায় হাত বুলায় এবং চারপাশে খুব সুন্দর একটা স্মেল হয় যেটাকে আমরা হুজুররা দিয়ে থাকে আতর বলে থাকি আমরা। ওই স্মেলটা পাই এবং আমার মাথায় কেউ একজন হাত বুলায়। আমি একদম পুরোপুরি স্পষ্ট টের পাই। এবং আমার একটা স্বভাব হচ্ছে আমি যখন দেখতে পেয়েছেন কাউকে যখন হাত বুলাচ্ছে তখন না, কিন্তু ফিল করি যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ওকে। আরেকটা বিষয় যে আমি যখনই নামাজ পড়ি, নট অনলি সালাতুল হাজতের নামাজ, আমি যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে গেলে আমার একটা অভ্যাস হচ্ছে আমি এমনিতেও পরিপাটি থাকতে পছন্দ করি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি রুম একদম দরজা লক করে ফেলি এবং আম্মুকে বলে দেই আমাকে কেউ নক করবে না, আমি নামাজে দাঁড়াবো। তারপরে এরকম গম্ভীর একটা পরিবেশ করে আমি নামাজে দাঁড়াই। তো সালাতুল হাজতের নামাজ পড়ার পর যেটা হয় আমার সাথে, আমি যে সলিউশনটা চাচ্ছি যে এটার সলিউশনটা কি হবে, তো তখন দেখা যায় নামাজ শেষে মোনাজাতের পরে আমি 10 মিনিট 15 মিনিট অকারণে বসে থাকি, উঠি না নামাজ থেকে। তখনই ইন দ্যাট টাইম যে আমার মাথায় কেউ একজন হাত বোলায় এবং যেটা হয় আমি একটা ডে ড্রিমের মতো চলে যাই। আমি স্পষ্ট আমি অন্য মানুষকে হয়ে দেখতেছি যে এই জিনিসটা হচ্ছে, আমি যে বিষয়টার সলিউশন চাচ্ছি এটা এরকম হচ্ছে। এন্ড দ্যাট টাইম বিষয়টা ম্যাক্সিমাম টাইম নেগেটিভই হয়। আমি যে সলিউশনটা চাই সেটা দেখা যায় নেগেটিভটাই হয়। আমি হয়তো পজিটিভটা আশা করছি
নামাজটা হয়তো আমি পজিটিভের জন্যই পড়ছি, কিন্তু এটা রেজাল্ট যা হবে তা আমি দেখতে পাই যে এরকমটা হচ্ছে। অ্যান্ড হুট করে কয়েক মিনিটের মাথায় আমি আবার ঠিক হয়ে যাই যে কি দেখলাম আমি এটা। অ্যান্ড এটা মানে এক সপ্তাহের মধ্যে, আমি কাউকে কিছু বলিও না, এক সপ্তাহের মধ্যে হুবহু আমি যা দেখেছি সেম জিনিসটাই হয়। একটা ইঞ্চ। আমাদেরকে এছাড়াও আবেদ SMS করেছেন উপশহর সিলেট থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আরো SMS করেছেন এখানে তৌহিদ এবং আমাদেরকে SMS করেছেন আনিকা তাহসিন নাটোর থেকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মণিপুর থেকে তাওবা SMS করেছেন মামুন দীপচর পাবনা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন জিপু। এছাড়াও শর্মি আমাদের গ্রিন রোড থেকে SMS করেছেন। অনেক আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আশকার। এছাড়াও এবং তিনি বলছেন যে আপুর স্টোরিটা ভালো। আমাদেরকে সৈকত সাভার ক্যান্টনমেন্ট থেকে SMS করেছেন সামির সাতক্ষীরা থেকে। থার্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নয়ন SMS করেছেন সুপ্ত এবং সুপ্তি ময়মনসিং থেকে SMS করেছেন। সোনিয়া আমাদের SMS করেছেন আমাদেরকে মামুন উত্তরা থেকে। এছাড়াও আমাদেরকে প্রান্ত নাকি প্রান্থা, এটা কি হবে আমি জানি না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি আপনার ঘটনা আপনি ইমেল করে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু এনিওয়েজ চলে যাবো আবারও একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। That's right. The night comes alive with Grameen Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা বললামই এবং আপনাদের ঘটনা আপনারা যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন, ঘটনা পাঠাচ্ছেন, SMS পাঠাচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা আপনাদের ভালো লাগছে না, সেটা আমাদেরকে এগিয়ে যেতে আরো বেশি সহযোগিতা করছে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা বহুদূর পর্যন্ত ঠিক একইভাবে এগিয়ে যেতে চাই। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শুভ, আমি যাত্রাবাড়ি থেকে আসছি। জি, আপনার ঘটনায় চলে যাই আমরা। আমার ঘটনাটা হচ্ছে 2011-এ, এটা যশোরে হয়। তো হয় কি, মানে আমরা ফ্রেন্ডরা 5-6 জন ফ্রেন্ড মিলে ঘটনাটা হয়। তো ঘটনা হচ্ছে শীতকালে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে। তো আমরা হয় কি ফ্রেন্ডরা মিলে অনেক সময় আড্ডা দিতে দিতে রাত্রে দেখা যায় যে মানে হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে যায় যে ঠিক আছে আজকে আমরা কেউ বাসায় যাব না, আমরা বাইরেই আড্ডা দিব। তো বাইরে কোথায়, বাইরে হয়তো যার বাসা ফাঁকা থাকে তো তার বাসায় ওইখানে আড্ডাটা দিই। তো এমন হয় কি যে আমরা আড্ডা দিতে দিতে মানে খাওয়া দাওয়ার প্ল্যান করি, তো পিকনিক মতো টাইপের হয়। তো সেদিন হচ্ছে আমরা ফ্রেন্ড ছিলাম, আমি, আমার একটা ফ্রেন্ড ছিল শুভ, রানা, সাইফুল, মিথুন, সোহান। তো সাইফুলের বাসাটা ফাঁকা থাকে আর ওর বাসার পিছনে একটা পুকুর আছে। তো ভাবলাম যে আমরা তাহলে ওর বাসায় থাকি আর রান্না বাড়াটা আমরা পুকুর পাড়ে করি। তো যাই হোক আমরা রান্না বাড়ার অ্যারেঞ্জ শুরু করি। তো এইটা জাস্ট 11টা সাড়ে 11টার দিকে আমরা রান্না বাড়া শুরু করি। তো লোকেশনটা এমন যে পুকুর পাড়ের ডান সাইডে হচ্ছে একটা বাঁশ বাগান আছে আর বাম সাইডটা কিছু গাছপালা আছে। তো যেহেতু শীতকাল, মানে একটা শেডের দরকার হয়, এই জন্য আমরা ওই বাঁশ বাগানের নিচের ওইখানটা আমরা রান্না বাড়া শুরু করি। তো রান্না বাড়া আমাদের চলে। হঠাৎ একটা টাইমে আমরা শুনি যে উপর থেকে বৃষ্টি পড়তেছে। তখন আমরা খেয়াল করলাম যে হয়তো বৃষ্টি হইতে পারে অথবা মানে শীতকালে বাঁশের পাতা থেকে পানি পড়ে, তখন তো এইটাও হইতে পারে। যাক আমরা কেয়ার করি না, আমরা আমাদের মতো থাকি। তো কিছুক্ষণ পরে দেখি যে বৃষ্টি পড়াটা আমার একটু ফোর্সে বেড়ে গেছে। তো আমরা ভাবলাম তাহলে আমরা এইখানে না থেকে আমরা ঘরে শিফট করি। তো হঠাৎ করে এক ফ্রেন্ড ও বললো যে ঠিক আছে তাহলে একটু ওয়েট কর, আমি একটু দেখি মানে আসলে এটা কি বৃষ্টির পানি নাকি এই গাছের পাতার পানি। তো এই বলে একটু ফাঁকা জায়গায় যায়। তো যে দেখে যে না ওইখানে জাস্ট নর্মাল। তো আমরা বললাম তাহলে হয়তো এটা বাঁশের পানি, আমরা ওইখানে স্টে করি। চলতে কিছুক্ষণ পরে আমরা শুনি যে পুকুরে একটা মানুষ গোসল করলে কিংবা পুকুরে ঝাঁপাঝাপি করলে যেমন একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড আসতেছে।
তো আমরা একটু দৌড়াতে দেখলাম যে আসলে মানে পুকুরে এই রাত্রেবেলা কে আসলো। তো দেখি না, জায়গাটা পুরো নর্মাল। তো আমরা আবার ফিরে আসি, যাই হোক আমরা আবার কাজ টাজ করতেছি। তো হয় কি এর মধ্যে সাইফুল আমাদের ফ্রেন্ড আছে, ওর একটা কুকুর আছে, বাট কুকুরটা মানে বেশ মানে মিশুক আর কি, মানে আমাদের সাথে আছে, বসে আছে। তো কিছুক্ষণ পরে দেখি যে কুকুরটা নজর চিল্লাচ্ছে। এখন এই রাত্রেবেলা কুকুরটা এতক্ষণ শান্ত ছিল, বাট হঠাৎ করে ওর চিল্লাইনটা শুনে মানে আমাদের মধ্যে একটু মানে ভয় আসলো যে আসলে হঠাৎ করে চিল্লাচ্ছে কেন। তো যাই হোক আমরা আমাদের মতোই আসি। এখন আরো কিছুক্ষণ পরে শুনতেছি মানে এই বাঁশবাগানের ভিতরে অনেকগুলো হয়তো মানে ঘোড়া কুকুর টুকুর এরকম দৌড়ালে যেমন একটা সাউন্ড হয়, নয়েজ, এরকম নয়েজ আসতেছে। তো যাক আমরা অতটা কেয়ার করিনি, আমরা আমাদের মতোই আসি। বাট এই সাউন্ড এত জোরে জোরে বাড়তেছে, কিছুক্ষণ পরে আমরা মানে একটা ভয় লাগতেছে আসলে কি মানে কি হচ্ছে। তো ওই সময় সাইফুল ব্যাপারটা বুঝতে পারে, ও বলছে ঠিক আছে তাহলে আমরা এখানে না থেকে আমরা আমাদের বাসায় শিফট করি, এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাই। তো অলরেডি তখন রান্না টান্না প্রায় কমপ্লিট। তো আমরা তখন জিনিসগুলো মানে সব নিয়ে যাচ্ছি, মানে হাড়ি টাড়ি যা যা আছে। তো নিতে নিতে মানে কুকুরটা তখন আমাদের সঙ্গে ছিল। তো আমরা যখন নেওয়া শুরু করি তখন কুকুরটা আমাদের সাথে আসে না, ও কিছুক্ষণ দূরে ছিল। দূরে থেকে অনেক মানে চিল্লাচ্ছে অনেক, মানে হয়তো মানে চোর টোর দেখলে কুকুর যেমন চিল্লায় এরকম চিল্লাচ্ছে। তো আমরা যাই হোক সবকিছু নিয়ে রুমের মধ্যে ঢুকি। এখন ওর রুমটা এমন যে রুমের সামনে একটা বারান্দা আছে, মানে প্রথমে বারান্দা তারপরে রুমে ঢুকতে হয়। তো আমরা রুমে ঢুকে গেলাম, বাট আমাদের একটা ড্রিঙ্কসের বোতল ছিল, ওইটা হচ্ছে মানে রুমের বাইরে দরজার সামনেই ছিল। তো আমরা মানে ঢুকে যখন বসে আছি তখন সবাই বলা বলি করছে ঠিক আছে তাহলে রুমের মধ্যেই থাকি, মানে অন্তত সকাল না হওয়া পর্যন্ত আমরা রুমে থাকি, এখান থেকে বেরোবো না কেউ। বাট হঠাৎ করে দেখি যে মানে ড্রিঙ্কসের বোতলটা ওটা বাইরে, মানে ওটা হচ্ছে দরজার সামনে। তখন দরজা যখন খুলতে যাবো তখন এক ফ্রেন্ড বলছে ঠিক আছে এইটা খোলা দরকার নেই, মানে যেহেতু একটু আতঙ্কে আছি আমরা, দরকার নেই। বাট এদিকে কুকুরটা তো অনেক জোরে চিল্লাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা ফিল করলাম যে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো এটা একজন না, আমার 2-3 জন হাঁটাহাঁটি করলে যেমন একটা সাউন্ড পাওয়া যায় এরকম সাউন্ড, হাঁটাহাঁটি করতেছে, মাঝে মাঝে এসে দরজায় নক করতেছে, আবার জানলা নক করতেছে। বাট আমরা তো সবাই রুমের মধ্যে বসে আছি। এইবার মানে দরজার নিচে যে ফাঁকা জায়গাটা আছে ওইখান থেকে মানে বাইরে লাইটের আলোটা মানে শেডটা আসতেছে। তো হঠাৎ করে মানে লাইটের সামনে থেকে হাঁটাহাঁটি করলে একটা শেড যেমন আসা যাওয়া করে এরকম দেখতেছি। কিছুক্ষণ পরে মানে আরেক ফ্রেন্ড মানে দরজার নিচেতে উকি মারলো, দেখতেছে যে মানে ড্রিঙ্কসের বোতলটা মানে কাছে পড়ে আছে, মানে ঠিক মানে পুরোপুরি পড়ছে না, বাট মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ঝুলতেছে। তো এইটা তো একদম ইম্পসিবল যে আসলে এটা কিভাবে হয়। তো যাই হোক আমরা তো মানে অনেক আতঙ্কে ছিলাম, মানে রুমের মধ্যেই বসে আছি। আর কুকুরটা তো বাইরে চিল্লা আছে একাধারে, আর বাইরে এমন একটা এনভায়রনমেন্ট যেন মানে খুব প্রচন্ড ঝড় বৃষ্টি এরকম চলতেছে। তো যাক আমরা সবাই বসেছিলাম। তো একটা টাইমে ফজরে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে আমরা ওই সাউন্ডটা শুনি নাই, তখন মানে পুরোপুরি একদম স্তব্ধ। তো যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় তখন আমরা জাস্ট দরজাটা খুলি। তো দরজা খুলে ফার্স্টে মানে বারান্দার দিকে তাকাই দেখি মানে 2টা মানুষের পা ছাপ। একটা হলো মানে ছাপটা আছে আপনার মানে কাদা থেকে উঠে আসলে কাদা যেমন একটা ছাপ পড়ে, মানে কাদা দিয়ে মানে পা ছাপটা, আর একটা হলো মানে রক্তের একটা ছাপ, মানে 2টা ছাপ পড়ে আছে। তো এইটা দেখে যাক মানে যখন মানে সকাল হয়ে গেছে আমরা অতটা ভয় পাইনি। বাট এবার ভাবলাম যে কুকুরটা কি অবস্থা দেখি। বাট কুকুরটা তো বাসার আশপাশে নাই, বাড়ির এক কোনায় দেখলাম যে কুকুরটা শুয়ে আছে। তো দৌড়া গেলাম ওইখানে। এখন যদি কুকুরটা মানে ওটা মারা গেছে, আর কুকুরের গায়ে মানে কেউ নখ দিয়ে আঁচড় দিলে যেমন একটা দাগ এবং 3-4টা স্ক্র্যাচ করবে আছে। তো এই তো হচ্ছে দেখলাম কাহিনী, আর দ্যাটস ইট, এটাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ভূত এফএম জমজমাট হয়ে উঠেছে, কারণ আপনারা সক্রিয়ভাবে পার্টিসিপেট করছেন আমাদের সাথে, এবং আপনারা আপনাদের SMS পাঠিয়ে নানান রকমের প্রশ্ন করছেন আমাদেরকে। তো আমি প্রথমে দেখছি যে আমাদেরকে মিমোসা SMS করেছেন, এবং তিনি বলছেন যে আমার সাথে প্রায়ই একই জিনিস দুবার হয়, মানে হয়তো কালকে একটা কাহিনী আজকেও সেটা হলো, মানে সেম একটা কিছু, একটা ডেজাভু টাইপের মনে হয় কিছু একটা কথা বলছেন আপনি। এবং আমাদেরকে অনেক উত্তর থেকে লিখেছেন আই হ্যাভ এ স্টোরি, এবং তিনি সেটা কিভাবে পাঠাবেন জানতে চেয়েছেন। আপনি যদি আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করবেন, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেটা হচ্ছে bhutfm@redfm.fm
BHWTFM লিখে নিতে পারেন। আমি স্পেলিং বলে দিচ্ছি, BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদের সাথে অডিও ক্লিপ কিন্তু শেয়ার করে ফেলতে পারেন। অডিও ক্লিপ অর্থাৎ ঘটনাটি রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিন ইমেইলের সাথে আমাদের কাছে। আর আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও ফুর্তি তারেক SMS করেছেন থার্ড স্টোরিটার ব্যাপারে তিনি একটু কথা বলতে চান। তিনি বলছেন মানা না মানা, এটা মানে মানা না মানার ব্যাপার না, বিকজ আমার আম্মু স্বপ্নে যা দেখেন ঠিক কয়েকদিন পরে তাই হয়। অর্থাৎ স্বপ্নে কোনো একটা জিনিস আগে থেকে জানতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে একটা জিনিস আপনি কখনো ভেবে দেখেছেন যে অনেকে আবার এটাও বলেন, মানে জিনিসটা খুব জটিল, আমি বলছি না যে বিশ্বাস করতে, আপনি তো অতীতে যেতে পারেন, রাইট? চিন্তা করে আপনি অতীতে চলে যেতে পারেন। মানে আপনি 1 বছর আগে কি হয়েছিল সেই ঘটনাটা আপনি চিন্তা করে সেখানে যেতে পারেন। অনেকে মনে করেন আবার যে আপনি যেভাবে অতীতে ট্রাভেল করতে পারেন ঠিক একইভাবে আপনি পাস্টে যেতে পারলে আপনি ফিউচারেও যেতে পারবেন। আপনি চিন্তা করলে বা আপনি চেষ্টা করলে হয়তো ফিউচারে কি ঘটবে সেটাও আপনি আগাম জেনে ফেলতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? মানে আপনি 1 বছর আগে আজকের দিনটায় বা 1 বছর আগে গত ঈদে আপনি কি করেছিলেন, এই ঘটনা তো আপনার মনে থাকার কথা, তাই না? যে গত ঈদে আপনি কি করেছিলেন, এই ঈদে আপনার মনে হচ্ছে যে এই ঈদটা গত ঈদের চাইতে একটু খারাপ হচ্ছে বা অত বেশি ভালো হচ্ছে না, তার মানে গত ঈদে এই হয়েছিল, আমি এরকম মজা করেছিলাম, ওইরকম করেছিলাম, মনে করলেন। অনেকে মনে করেন যে যেভাবে আপনি চিন্তার জগতে যেটা ঘটে গেছে স্মৃতির মাধ্যমে সেইখানে যেরকম যাচ্ছেন ঠিক একইভাবে আপনি, মানে ওটা তো অতীতেই যাওয়া হলো, ঠিক একইভাবে আপনি চেষ্টা করলে ভবিষ্যতে যেতে পারবেন। আমি জানি না কিভাবে সম্ভব সেটা, বাট হয়তো অনেকে পারেন, আমি জানি না, আমি তো পারি না, বাট অনেকে পারেন। অনেকেই আগে থেকে অনেক কিছু গেস করে ফেলতে পারেন, ভবিষ্যৎ বলে দিতে পারেন। ডেফিনেটলি এর সমস্ত মিরাকল নিশ্চয়ই ঘটে এবং এই সমস্ত জিনিস নিশ্চয়ই হয় বলেই আমরা এত বেশি শুনি। আল আজিজ আমাদের SMS করেছেন যে বহুদিন পর ভূত FM শুনছি এবং আমাদেরকে তিনি বলছেন যে নিজের সাথে কোনোদিন কিছু ঘটেনি, তবে বড় ভাইয়ের সাথে ঘটেছে। আপনার সাথে না ঘটলেও আপনি ঘটনা পাঠাতে পারেন। আপনার চারপাশের মানুষ, বিশেষ করে আপনার বড় ভাইয়ের ঘটনাটা আপনি পাঠিয়ে দিতেই পারেন আমাদের কাছ থেকে। তার কাছ থেকে ভালো করে ঘটনাটা শুনে নেন এবং তারপরে আপনি চাইলেই কিন্তু আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের SMS করছেন। অপু এবং সাথী আমাদের SMS করেছেন, আজকের স্টোরিগুলো তাদের কাছে ভালো লাগছে। ইমতিয়াজ নাটোর থেকে আমাদের SMS করেছেন এবং তার কাছেও ভালো হচ্ছে বলেছেন তিনি। সজল নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, তিনি এবং তার বড় ভাই ইয়াসিন একসাথে শুনছেন। হৃদয় আমাদের সাথে রয়েছেন রাজবাড়ী থেকে, এছাড়াও অন্তর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহাদি। আজকের স্টোরিগুলো তার কাছে বেস্ট, যদিও তিনি এখনো পর্যন্ত যাই, বাবা মা আমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন এবং 3 মাস একটানা আমার জ্বর ছিল, এরপরে আমি আর বাড়িতে যাইনি। তো এটা হচ্ছে মোহাম্মদ সানাউল্লাহ লিখেছেন কিশোরগঞ্জ থেকে এবং তার ঘটনা আমরা পড়ে শোনালাম। ঘটনাটা বেশ অদ্ভুত এবং আশা করছি যে আপনাদের কাছেও অদ্ভুতই লেগেছে। আর আমরা যেটা চাই এখন সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:13। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি সাথে এবং আজকে আমার সাথে মাসুম নেই, আপনারা সবাই শুনেছেনই, এবং আমি আজকে একাই করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা এবং তারা আমাদের সাথে পার্টিসিপেট করছেন, একটু পরপর ঘটনা শোনাচ্ছেন আপনাদেরকে নানান রকমের। আমাদেরকে সৈকত সাভার থেকে SMS করেছেন, ছাদে বসে তারা শুনছেন। এছাড়া আমাদের খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন শুনে বলছেন যে খুব ভালো হচ্ছে। সুমন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে অনেক ভালো লাগছে। তার ওয়াইফ পলিও তার সঙ্গে রয়েছেন। এছাড়াও আনিকা তাহসিন আমাদের সাথে রয়েছেন, নাজমুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মনিরুল। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তৌহিদ ময়মনসিং থেকে, এছাড়াও রাজ এবং তার ওয়াইফ অ্যানা আমাদের সাথে রয়েছেন, আর আমাদের সাথে রয়েছেন আরটি সহ আরো অনেকে। যাই হোক, আমাদের সাথে আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আমরা সরাসরি চলে যাব এরপরে
আমাদের অতিথির কাছে এবং আমরা শুনবো তার কাছে আরো কিছু ঘটনা। ফারনাজ আমাদের সাথে রয়েছেন, আপনার ঘটনা শুনি আমরা। এবং আপনি এখন যে ঘটনাটা বলবেন সেটা কি রিসেন্টলি ঘটে যাওয়া নাকি আগের কোনো ঘটনা বলবেন আপনি? রিসেন্টলি গতকালকেও ঘটে গিয়েছে। যদি সুযোগ হয় আমি কি আগেরটা বলবো? আপনি জি প্লিজ আপনি বলেন, তাহলে আগেরটাই শুনি। ওকে, তাহলে যেহেতু আমি আমার বাসাকে কেন্দ্র করে সব কথা বলছি, তো আমার বাসাকে কেন্দ্র করে আমি এখন যেটা বলবো, আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা বাসার কিছু স্পেসিফিক প্লেস থাকে। তো তার মধ্যে একটা প্লেস হচ্ছে যে আমাদের কর্নারে একটা সিঁড়ি রয়েছে যেটা নিচ থেকে ছাদ পর্যন্ত ওঠা যায়। পেছনে একটা সিঁড়ি আছে, দুটা সিঁড়ির মাঝখানে, ওটা হচ্ছে পেছনের সিঁড়িটা। তো এই পেছনের সিঁড়িটা স্বভাবগতভাবে এই ভয়ের কারণেই খারাপ দেখে কেউ ইউজ করা হয় না রাতের বেলা। সন্ধ্যার পর কেউ এখানে যাওয়া আসা একেবারেই নিষিদ্ধ। তো এখানে অনেকগুলো ইনসিডেন্টস হয়েছে। তো এর মধ্যে একটা যেটা বলবো আমি এখন, সেটা হচ্ছে যে আমাদের আগেই বলেছি যে বুয়াদের উপরে, কাজের লোকদের উপরে অনেক অত্যাচার হয়। তো প্রত্যেকটা কাজের লোককে আম্মু অ্যালার্ট করে দেয় যে সন্ধ্যার পর ওইখানে যাতে না যায় কেউ। তো আম্মু নিজের কারণে, ব্যক্তিগত কারণে, তার রান্নাঘরের হাঁড়ি পাতিল যেটা হয় সেটা হচ্ছে ওই পেছনেই একটা স্টোর রুম আছে। তো সে রাতে প্রয়োজনে, সে দিনে নিয়ে আসতে পারেনি, রাতে নিয়ে আসতে হবে। তো তার জন্য সে বুয়াকে বলে। ইন দ্যাট টাইম আমাদের বাসায় যে পুরনো বুয়া, তারা তো জানে এই বিষয়গুলো ওইখানে খারাপ, তো ওরা যাবে না। সন্ধ্যা হয়ে গেছে, তারা যাবে না। তখন ছিল রাত 8টা কি 8:30 বাজে। ওই দিনই নতুন একটা কাজের মেয়ে আমাদের বাসায় জয়েন করে। সে আমাদের বাসার সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাকে কিছুই বলা হয় নাই যে আমাদের বাসায় প্রবলেম আছে বা এরকম কিছু। তো বুয়ারা চালাকি করে তারা যায় না, তারা সামনে দাঁড়িয়ে থাকে এবং মেয়েটাকে বলে যে তুমি ওই নিচে থেকে, একটা স্পেস আছে, দুটা সিঁড়ির মাঝখানে একটা স্পেস আছে, ওইখানে স্টোর রুমের মতো আম্মুর এইসব কুকারিজ গুলা থাকে। তো ওই মেয়েটাকে পাঠায় যে তুই ওইখান থেকে গিয়ে এগুলো নিয়ে আয়, আমরা এখানে দাঁড়াচ্ছি। তো মেয়েটা তো কিছু বুঝতে পারে না, মেয়েটার বয়স 14 কি 15। তো মেয়েটা নিচে যায়, ওইখানে একটা লাইট জ্বালানো থাকে। তো মেয়েটা নিচে যায়, গিয়ে নিয়ে আসার জন্য 4-5টা সিঁড়ি স্টেপ করার পর সে ফ্রিজ হয়ে যায়, টোটালি ফ্রিজ, সে মুভ করতে পারে না। এবং সে প্রচন্ড জোরে চিৎকার করে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাও, এটা কি? তো বুয়ারা তো বলতেছে তুই চলে আয়, পেছনে চলে আয়, তুই উঠে চলে আয়, কি হয়েছে, তুই চলে আয়। তো বলতেছে আমি তো নড়াচড়া করতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, আমাকে ধরো, ওইটা আমাকে মেরে ফেলবে। ও শুধু এটা বলে চিৎকার করতে থাকে। এন্ড দ্যাট টাইম বুয়ারা নিজেরাও বুঝতে পারে বিষয়টা এবং বুয়ারাও চিৎকার করে আম্মু আমরা সবাই চলে যাই ওখানে, আব্বু আমরা সবাই যাই ওই প্লেসে। যাওয়ার পর দেখি স্টিল মেয়ে ফ্রিজ হয়ে কান্না করতেছে, সে কোনো নড়াচড়া করতে পারতেছে না। এক পর্যায়ে 5-6 মিনিট পরে আব্বু ওরা গিয়ে নিজেরাও নিয়ে আসতে পারতেছে না মেয়েটাকে ধরে, ওইখান থেকে মুভ করাতে পারছে না কেউ। মনে হচ্ছে কেউ ওকে ধরে রাখছে শক্ত করে, ওখান থেকে ওকে আসতে দিবে না, এরকম একটা বিষয়। তো কিছুক্ষণ পর মেয়েটা নিজেই ফ্রেন্ড হয়ে যায়। ফ্রেন্ড হওয়ার পর তাকে উপরে যখন নিয়ে আসা হয়, কিছুক্ষণ পর যখন তার সেন্স আসে, সেন্স আসার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। হুজুর আসে এবং এর মাঝখানে হুজুর আসে, হুজুর এসে অনেক কিছু করে। দেন মেয়েটার সেন্স আসার পর মেয়েটা বলে যে আমি যখন যাই, ঠিক যেখানে কুকারিজগুলো রাখা হয়, যে টেবিলটা ছিল ওইখানে, ওইটার উপরে কালো পশমওয়ালা ভাল্লুক টাইপের কিছু একটা, প্রচন্ড কালো পশম, চোখগুলো লাল করে তার দিকে তাকিয়ে এগিয়ে আসছিল এবং এসে ওইখানে বসেছিল, বসে শুধু হাতটা দিয়ে তার পা দুটো ধরে রেখেছে। সে ওইখানে বসা কিন্তু হাত দিয়ে তার পা ধরে রাখছে, এরকম একটা বিষয়। দ্যাটস দ্য রিজন যে সে কোনো মুভ করতে পারছিল না। এই ছিল একটা, ওই প্লেসটা নিয়ে এই ছিল একটা বিষয়। আচ্ছা, আর রিসেন্টলি কালকে আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা শুনে ফেলি আমরা। গতকালকে যে ঘটনাটা ছিল সেটাকে কেন্দ্র করে এর আগের রাতে আমার সাথে একটা বিষয় হয়। সেটা ছিল রাত 10টা 10:30টার দিকে। আমি শুয়ে আছি, লাইট অন করা, টোটালি ভালো। তো আমার রুমের হচ্ছে আমার একটা জানালার পাশেই আমার বেডটা। তো ওই জানালার পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলিতে ইউজ করা হয় না, এরকম একটা গলি। তো ওই পাশ থেকে জানালার মধ্যে মনে হচ্ছে কেউ রাগ করে যেমন ফুফু করে একটা শব্দ করে, কেমন একটা শব্দ করে রাগ হয়ে গেলে কোনো মানুষ বা যেই হোক, ওরকম একটা শব্দ করতেছে। তো আমি আগেই বলেছি যে আমি কমিউনিকেট করার চেষ্টা করি। তো আমি বললাম যে আমাকে ভয় দেখানোর দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো, আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি একা ছিলাম রুমে। তো ওই দিন আর কোনো প্রবলেম হয় নাই। দেন পরদিন সকালে যেটা হয় সেটা হচ্ছে আম্মু চলে যায় ডক্টরের কাছে।
তো আম্মু আমাকে ঘুম থেকে উঠায় ঠিক 8:30টার দিকে। তো বাসায় আর কেউ ছিল না, ছোট্ট একটা ভাতিজি আছে, ক্লাস 4-এ পড়ে, ও ছিল ওর রুমে পড়তেছে। তো ওই সময় আম্মু আমাকে জেগে তুলে যে দরজাটা লাগিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। তো আমি উঠে দরজাটা লাগিয়ে দিয়ে আমি আবার রুমে চলে আসি। রুমে চলে এসে আমার রুমের ফ্যান অফ ছিল এবং চারপাশের জানলাগুলো লাগানো ছিল, মানে রুমে যে কোনো বাতাস এসে যে পর্দাগুলো নড়াচড়া করবে ওইরকম কোনো ওয়ে ছিল না। তো যাই হোক, ঘটনাটা যেটা হয় যে আমি রুমে এসে আবার শুয়ে পড়ি। আচ্ছা। শুয়ে উল্টো পাশে, যে পাশে জানালাটা ছিল ওই পাশে মুভ করে আমি শুয়ে থাকি, চোখটা বন্ধ করি। 2 সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ করার সাথে সাথে আমার সাথে যেটা হয় যে আমি আর চোখটা খুলতে পারছি না। আচ্ছা। খুলতে পারছি না এবং আমি চোখ বন্ধ করে ফিল করছি যে আমার রুমের পর্দাটা নড়ছে এবং আমার পেছনে কোনো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ওই সেম ফো করে রাগ করে যে শব্দটা করে ওইরকম ফো করে একটা শব্দ করছে, মানে সে প্রচন্ড রেগে আছে এরকম একটা সাউন্ড করতেছে এবং চুপ দাঁড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমি ঘুমিয়ে থাকি বা আমার সাথে যদি ঘুমানোর সময় যদি আমার আশেপাশে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেটা আমি সেন্স করতে পারি, এটা আমার সাথে হয়। ওকে। তো দ্যাট টাইম আমি তো ঘুমাচ্ছিলাম না। তো যাই হোক, যেটা হয়, তো আমি মুভ করতে পারছিলাম না। স্লিপ প্যারালাইসিস হলে যেটা হয় আমরা, বা বোবা ধরলে যেটা হয়, আমার সাথে সেম ওই জিনিসটাই হচ্ছিল। তো আমি কয়েক সেকেন্ডের মাথায় আমি ওই টাইমেই কোনো কিছু করতে পারছি না। আমার প্রচন্ড বুকে ব্যথা এবং আমার ঘাড় পিঠ পুরোটা ব্যথা করতেছে, পুরো বডি আমার ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কেউ চেপে ধরছে আমাকে। অ্যান্ড আমি মনে মনে মানে ভেতর ইয়াসিন সূরা পড়তেছি এবং কয়েক মিনিটের মাথায় 2 মিনিটের মাথায় আমি উঠে বসে পড়ি। বসার পর আমি তাকিয়ে দেখলাম যে সেম আমার রুমের পর্দাটা ওয়েভ করছে, নড়াচড়া করতেছে। কিন্তু আমি প্রথমে বলেছি যে পর্দাগুলো নড়ার জন্য কোনো ওয়ে নাই, কারণ ফ্যানগুলো অফ ছিল, জানলা লাগানো ছিল। অ্যান্ড কোনো রকম ওই শব্দটা স্টিল আমি বসার পরেও পাচ্ছি এবং ভয়ে আমি জাস্ট ডান দিকে তাকালাম। তাকানোর পর সেম জিনিসটাই দেখলাম যে একটা ছোট্ট মেয়ে চুলগুলো বড় বড় করে আমার দিকে এমন রাগান্বিত ভাবে তাকিয়ে আছে যে মানে, এবং মেয়েটার ফিগার যতটুকু করলাম যে সে আমার যে ভাতিজিটা তার মতোই, টোটালি তার মতো, শুধু চুলটাই বড়, সেম তার মতো, শুধু চুলটা বড়, আমার দিকে এভাবেই তাকিয়ে মানে খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। তো আমি তখনও ইয়াসিন সূরা লাউডলি পড়ছি। তখন লাউডলি ইয়াসিন সূরাটা পড়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আমার সামনেই সেটা ভ্যানিশ হয়ে যায়। এই যে চেহারাটা দেখেন আপনি, এই চেহারাটা একদমই চেনেন না? না। আচ্ছা। কিন্তু পুরো ফিগারটা যেমনটা ছিল, আমার ভাতিজিটাকে আমি যেমন দেখে মনে হলো ওই দাঁড়িয়ে আছে, চুলটা অনেক বড়, মানে কেমন জানি, এটা আসলে বোঝানো যাবে না। ওকে। সো এটাই আপনার জীবনের ঘটনা, এটা রিসেন্ট, কালকের ঘটনা। হ্যাঁ, তার মানে আপনারা বাসা চেঞ্জ করলেও এই বাসাতেও আপনার সাথে সেই সমস্যাগুলো আপনার সাথে চলে এসেছে। এই সমস্যাগুলো কি, আরেকটা জিনিস আমি বলি যে এই বাসায় আমি যখন নতুন বাসায়, এই বাসায় আসার পরেও যেটা হয়, আম্মু যখন মানে বাসাটা যখন খালি থাকে, আম্মু চলে গেছে বা বাসাটা টোটালি খালি, আমি একা আছি। আর আমি একটু পর্দা মানে দিনের বেলা আমি একটু অন্ধকার পছন্দ করি। তো দ্যাটস দ্য রিজন যে আমি পর্দা সব লাগানো থাকে, একটু অন্ধকার হাপচা, একটু ছায়া, এরকম একটা পরিবেশ সবসময় আমি রাখি। তো আম্মু চলে যাওয়ার পরও যেটা হয় যে প্রায় সময় রান্নাঘরে শব্দ হচ্ছে, আমার রুমের পাশেই হচ্ছে ডাইনিং স্পেস, কেউ হয়তো বা দেখা গেছে গ্লাস ছুঁড়ে ফেলে নিচে ফেলে দিচ্ছে, কেউ হয়তো দৌড়ে যাচ্ছে, এরকম অনেক বিষয়গুলো ফিল করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী যে অতিথি, তার কাছে আমি একটা প্রশ্ন জানার জন্য আমি আজকে করছিলাম, সেটা হচ্ছে আরেকটা ঘটনা আছে, সেটা আমরা শুনবো না, সময়ও অতটা নেই আমাদের কাছে। আপনি একটু বলেন যে আপনি বেশ কয়েকবার এসেছেন আমাদের এখানে এবং বিভিন্ন ঘটনা বলেছেন। আপনি জীবনে কখনো নিজে কোনোদিন কোনো কিছু দেখেছেন বা ভয় পেয়েছেন, সামনাসামনি চোখের সামনে কিছু দেখেছেন? না রাসেল ভাই, আমার এখনো কোনো এক্সপেরিয়েন্স হয়নি। তবে এমনিতে ভয় পান না, মানে আপনি মনে হয় ভয়ও পান না অতটা, তাই না? জি, আমি আসলে দেখতে চাই কিন্তু আমি আসলে কোনোদিন দেখিনি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এটাই বলছিলাম, এটাই যে উনি আজ অনেকদিন ধরেই অনেকবার এসেছেন অনেক ঘটনা নিয়ে, বাট ওনার নিজের এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, বাট অন্যের ঘটনা তিনি শুনে এসে আমাদেরকে শেয়ার করেন। এরকম চাইলে আপনিও করতে পারেন, যদি আপনার মনে হয় যে আমাদেরকে কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি করতে পারেন। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio
ADIO@FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি আমাদের কাছে। এবং আমি দেখতে পাচ্ছি শিমু আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি লিখছেন যে আমি আপুর কথাগুলো ট্রাস্ট করি। আমার সাথে যেটা হয় সেটা হলো আমি প্রায়ই আগরবাতির স্মেল পাই। আচ্ছা আপু, আপনি কি কোনো আগরবাতির স্মেল বা এরকম কোনো ধরনের কোনো স্মেল তো আপনি পান, কিন্তু আপনার স্মেলটা কেমন যেন বলছিলেন? আমার স্মেলটা হচ্ছে হুজুররা যেটা ইউজ করে, আতর, যেটাকে আতরের গন্ধ পান আপনি। আতরের এবং এটা কি বিশেষ ধরনের একটা আতর নাকি এক এক দিন এক এক রকম? এই স্মেলটা আমি কখনো কোথাও আমি পাইনি। আছে না যে একটা কমন কিছু স্মেল থাকে না, এরকম না, এতটা সুন্দর স্মেল থাকে, এই জিনিসটা আমি অন্য কোথাও আমি এটার সাথে মিল পাইনি। ওকে, আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমি সজীব আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপু যদি কখনো বিপদে পড়েন তখন তিনি কি জিনের কোনো হেল্প পান কিনা? না, জিনের মনে হেল্প পান, আপনি নামাজ পড়েন, আপনি যেটা বলছিলেন, রাইট? নামাজ পড়েন সেটাই বলছিলেন এবং দোয়া পড়েন প্রচুর, সেটা বলছিলেন। ফাতিমা আমাদের, জি সূরা ইয়াসিনটা আমি সবচেয়ে বেশি পড়ি, কোনো প্রবলেম হলে এই সূরাটা আমার সবার আগে আমার মুখে চলে আসে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এছাড়াও গালিব আমাদের SMS করেছেন, তিনি শুনছেন এবং তার কাজিন সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন যে তিনি অনেক স্কেয়ার্ড এবং তিনি বলছেন যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। রাতুল আমাদের SMS করেছেন, সেকেন্ড স্টোরি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আনন্দ আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, অনেকদিন পর তিনি ভয় পাচ্ছেন, মজা পাচ্ছেন। এবং আমাদেরকে সৈকত সাভার থেকে SMS করেছেন, সাকিব আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, রনি SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফারহান ধানমন্ডি থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছে। আচ্ছা, অনেকে জানতে চায় আপনার রাশি কি রাশি? আপনি এত কিছু দেখেন এই জন্য জিজ্ঞেস করছেন আপনার রাশি কি? তুলা রাশি কিনা? আচ্ছা, স্যাজিটেরিয়াস না, তুলা রাশি না। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে জোনাক SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সামির এবং রিয়া তার ওয়াইফ, আচ্ছা তারা ওয়ারি থেকে শুনছেন, সামিরের ওয়াইফ রিয়া, তারা দুজন শুনছেন ওয়ারি থেকে। এছাড়া আরো অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে আমি এখন সরাসরি যেটা করব সেটা হচ্ছে একটা বিরতিতে যাব। আমাদেরকে জিসান SMS করেছেন, SMS আসছে আমাদেরকে, অরিত্রা SMS করেছেন, স্টোরিগুলো আসাম। সুপ্ত আমাদের SMS করেছেন, চমক SMS করেছেন, মাহফুজ আমাদের SMS করেছেন, শিমুল আমাদের SMS করেছেন আমাদেরকে। আরো অনেকেই, আপনি যদি SMS করতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে দিয়ে 940 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছে তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। বলেছিলাম যেরকম সেরকমই একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হচ্ছে, এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। SMS করার নিয়মটিও বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই এবং মাসুম ভাই সহ সমস্ত ভূত FM এর শ্রোতাদের জানাই ভৌতিক শুভেচ্ছা। এখন অনেক রাত, গভীর রাত, আর আমার সাথে যে ঘটনাটা ঘটে তা গভীর রাতেই ঘটে, আর আমি এখন আপনাদের সেই ঘটনাটা শোনাবো। আমার নাম মোহাম্মদ রাজু খান, বাড়ি মানিকগঞ্জ জেলা শিবালয় থানা, গ্রাম টেপরা। আমি গত 10 বছর যাবৎ কুয়েতে কাজ করি। 10 বছরের ভেতর 8 বছরে আমি ট্যাক্সি চালাই। তো আমি দিনের চাইতে রাত্রে বেশি গাড়ি চালাতাম, আমার কাছে ভালো লাগতো। তো আমি আমার ঘটনা শুরু করছি। 2008 জুন অথবা জুলাই, প্রচন্ড গরম তখন। আমি কুয়েত সিটিতে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে ঘুরছি। হঠাৎ এক
আওয়াজ আসলো, ট্যাক্সি ট্যাক্সি। আমি ভাবলাম নর্মালি কোনো প্যাসেঞ্জার গাড়ির জন্য ডাকতেছে। আমি দাঁড়াইলাম। মার্কেটের সাইড থেকে তো অন্ধকার ছিল, ওই সাইড থেকে একজন লোক বের হয়ে আসলো, এসে বললো যে আবদালি যাবে। এখানে বলা দরকার আছে যে কুয়েত সিটি থেকে আবদালির দূরত্ব 140 থেকে 50 কিলোমিটার। আমি ভদ্রলোককে বললাম অনেক দূরের পথ, ঠিক আছে যাবো, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। সে বললো ভাড়া নিয়ে সমস্যা নেই। তার হাতে দুটো লাগেজ ছিল, সেই লাগেজ দুটো আমি গাড়ির ডিগ্গি খুললাম, সে লাগেজ দুটো গাড়ির ডিগ্গিতে রাখলো। যেভাবে রাখলো বোঝা গেল খুবই হালকা জিনিস, কিন্তু গাড়িতে রাখার পর বুঝতে পারলাম অনেক ভারী। যাই হোক, সে গাড়ির সামনের সিটে বসলো আমার পাশে এবং আমরা রওনা দিলাম। তিনি আমাকে গম্ভীর সুরে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে। আমি তাকে বললাম ভাইজান এখান থেকে যাইতে মোটামুটি 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 40 মিনিট লাগতে পারে। বললো ঠিক আছে, সমস্যা নাই, যাও। তো এখানে বলা দরকার যে ভদ্রলোকটা আমার জানা মতে যে তিনি পাকিস্তানি ছিলেন, তার পোশাক আশাক এবং তার কথাবার্তা শুনে বুঝতে পারলাম। আর সে আমার সাথে অতটা কথাও বলে নাই। তো তারপর আমি রওনা দিই। আমি কানে হেডফোন লাগায় গান শুনতে থাকি আমার মোবাইলে থেকে। আর তিনি ঘুমাইতেছিলেন, মানে ঝিমানোর মতোই আর কি। আমি আর তাকে কোনো ডিস্টার্ব করি না। সে আমাকে একটা জায়গার নাম বলে যে ওখানে যায় আমাকে তুমি ডাক দিয়ে দিও, আমি তোমাকে ওইখান থেকে রাস্তা বলবো। আমি বললাম ওকে। তো আমি তার কথা অনুযায়ী তার জায়গা মতো তার উদ্দেশ্যে যাইতেছি। তো অনেকটা পথ, প্রায় 130 কিলোমিটার চালাইতে হবে আমাকে। চালানোর পরে তাকে ডাক দিতে হইব। তো আমি তারপর ওইভাবে চালাইতেছি। সে ঘুমাইতেছে। এর ভিতর তার সাথে আর আমার কোনো কথা নেই। বাস এখানে মধ্যে দুটো জিনিস হইতেছে আমার গাড়ির মধ্যে। ভদ্রলোক গাড়িতে বসার পর গাড়িটা অনেক ভার হয়ে গেছে, আর গাড়ির ভিতরে একটা উদ্ভট গন্ধ আসতেছে। আমি অতটা বুঝতে পারতেছি না যে গন্ধটা কিসের। বেশ ধারণা করে নিলাম হয়তো লোকটার শরীরের। গরমের সময় মানুষজন ঘামে, দুর্গন্ধ হইতেই পারে। জিনিসটা অতটা গুরুত্ব দিলাম না। তারপর আমরা তার জায়গা মতো যাই এবং যাওয়ার পর তাকে বলি ভাইজান এখান থেকে কোন দিকে যাবো। সে একটু নড়াচড়া দিয়ে বসে সেটা বলে যে সামনে যাওয়ার পর ডান একটা গলি দেখছে, ওদিকে ঢুকে। তো গলি বলতেও দুটো গাড়ি একসাথে যাতায়াত করতে পারে, এতটুকু চওড়া একটা রাস্তা, তো পাকা করা রাস্তা। সেটা দিয়ে বললো যে এখান থেকে সামনে যাও। তো আমি আস্তে আস্তে গাড়ি চালাইতেছি। তো মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার যাওয়ার পর হাতের ডান পাশে একটা ভাঙা গাড়ি পড়ে রয়েছে। মানে বোঝা যায় যে বেশ কিছুদিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির ভিতরে যারা ছিল তারা বাঁচা নাই, সোজা মারা গেছে স্পট ডে। তারপর যদি কেউ বাঁচা থাকে সেটা আল্লাহর ইচ্ছা। আমার মনে একটা রকম একটা ধারণা হলো যে আশেপাশে কোথাও কিছু নাই, অথচ ভাঙা একটা গাড়ি, এখানে লোকটা নামবো, কোথায় যাবো। তো তাকে একটু জিজ্ঞেস করি। আমি তখন বললাম যে গাড়িটা, ওখানে গাড়িটা স্লো করার পর বললাম যে ভাইজান এখানে কোথায় যাবেন। ভদ্রলোক আমাকে বললো আমি এখানেই থাকি। এখানে কোথায় থাকেন? তো নাই, ভাঙা গাড়ি ছাড়া। আমাকে আবার বললো যে আমি এখানেই থাকি। তো তার কথাগুলো গম্ভীর স্বর ছিল। আমার অতটা ভালো লাগলো না তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করার জন্য। তো তারপর রীতিমতো সে আমাকে ভাড়া দিয়ে তার লাগেজ দুটো নামাই নিয়ে গেল। আমি টার্ন করার আগে আরেকবার তাকে বললাম ভাইজান আপনি কোনো ভুল জায়গায় আসেন নাই তো? আশেপাশে কিছুই দেখতেছি না। তিনি আমাকে বললেন যে তুমি যাও, আমি ঠিক জায়গা দিয়ে আসছি, এখানে আমি। তারপর আমি আর কোনো কথা না বলে গাড়ি ঘোড়ায় চলে আসি। কিছুদূর আসার পর একজন পুলিশ গাড়ির মানে গাড়িটা এত দ্রুত আসলো আমার সামনে, আসে সেটা আমাকে বললো যে দাঁড়াও। আমি গাড়িটা রাস্তায় সাইড করে দাঁড়ালাম এবং পুলিশ অফিসার আমাকে বললো যে এখানে কি করতেছে এত রাতে। আমি অফিসারকে বললাম স্যার এখানে তো আসছিলাম এক প্যাসেঞ্জার নিয়ে, তো ওই গাড়ির ওখানে নামছে। তো উনি আমাকে বললো যে এই গাড়ির এখানে নামছে একজন প্যাসেঞ্জার, কোথায় যাবো, কে সে? আমি বললাম সে সম্ভবত পাকিস্তানি, আমি শিওর না। তাকে এবার বললাম যে স্যার সম্ভবত পাকিস্তানি। আর তার বর্ণনা দিলাম যে লোকটা এরকম এরকম দেখতে, তো তার কাছে ধরে লাগেজ ছিল সেখানে বললো। আমি তাকে জিজ্ঞেস করছি স্যার যে এখানে কোথায় যাবে। তারপর অফিসার বললো যে এটা হইতেই পারে না। আমি বললাম না, এটাই হয়েছে আমার সাথে। ভদ্রলোক নাম এখানে গেছে গাড়ির পিছনে। তিনি তারপর তার টর্চ নিয়ে আশেপাশে রাউন্ড মারা দেখলো, আসলে কিছুই নাই, একদম ফাঁকা, কিচ্ছু নেই। তারপর আমাকে সে জিজ্ঞেস করলো নেশা করছো? আমি বললাম না। বললো অন্য কোনো উদ্দেশ্যে আসতো? আমি বললাম তাও না, আমি প্যাসেঞ্জারের জন্য আসছি, আমি অমুক এলাকায় থাকি, আমার পুরো ডিটেলস অ্যাড্রেস তাকে বললাম। তো তিনি ভাবলো যে আসলে এত দূর থেকে একটা ছেলে এরকম এত রাতের কিসের জন্য বা এখানে আসবে। যাই হোক, তারপর আমি যা শুনলাম তার সেই অফিসারের কাছ থেকে, আসলে সেটা ভাবতেও পারিনি যে এমন কিছু বলতে পারে।
তো অফিসার আমাকে বলল যে কিছুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই গাড়ির ভিতরে সেই ড্রাইভারটা মারা গেছে। আর সেই ড্রাইভারটা ছিল পাকিস্তানি, তার অন গাড়ি ছিল, নিজের গাড়ি ছিল। সে ড্রাইভ করে আসতেছিল, অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গভীর রাতে সে মারা যায়। তারপর এই কথা শুনবার পর আমি যে বর্ণনা দিলাম তার সাথে তার বর্ণনা মিলল, একই মানুষ সম্ভবত। কিন্তু এটা কিভাবে সম্ভব, একজন মৃত মানুষ আমার গাড়িতে বসবে এবং এত দূর আনার পর সে গাড়ি থেকে নেমে যাবো, আর মানে সবকিছু কেমন যেন উল্টো পাল্টো হইতেছে, কেমন যেন আগে মিলতেছে না কোনো কিছু। আমি তো ভয়ে মোটামুটি আমি ভয় শেষ, কিন্তু শেষ যাই হই না কেন, তারপর তো আমাকে আমার বাসায় আসতে হবে, আমার গাড়ি নিয়ে আসতে হবে, আমি এত দূর গেছি। তো তারপর অফিসার বলল যে ঠিক আছে, যা হওয়ার হয়েছে এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, তোমাকে আমরা মেন রোড পর্যন্ত দিয়ে আসি, কেননা তারা ওই এলাকার পুলিশ অফিসার ছিলেন। তো আমাকে বললো যে তোমাকে মেন রোড পর্যন্ত দিই, তারপর ওখান থেকে তুমি চলে যাও। তো আমি আগে গাড়ি চালালাম, তারা আমাকে মেন রোড পর্যন্ত পৌঁছাই দিল এবং ওখানের পর আমি ওখান থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো আমার বাসা কুয়েত সিটির কাছেই ছিল। তো আসতেছিলাম, হঠাৎ করে মনে পড়লো প্রায় 50-60 কিলোমিটার আসবার পর আমার মনে পড়লো যে আমার পকেটে যে টাকা, মানে ভদ্রলোক যে আমাকে ভাড়া দিচ্ছে সে টাকাটা কি আছে না সেটাও ভ্যানিশ হয়ে গেছে। তো টাকার দিকে তাকায় দেখি না, পকেটে হাত দিয়ে দেখি না টাকাটা আছে, একটা 10 দিনের নোট, একটা 5 দিনের নোট, সেটা আছে। এবং সে ভদ্রলোক আমার গাড়িতে বসবার পর যে গন্ধটা ছিল, টাকা দিয়ে ওরকম একটা গন্ধ আসতেছে। এবং গাড়িতে বসবার পর যে গাড়িটা ভার লাগতেছিল, সেই ভাবটা নাই, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অনেকটা আমি হালকা ফিল করতেছি, আমার গাড়ি থেকে গন্ধও কমতেছে। যতই আমি দূরে আসতেছি ওই প্লেস থেকে, যত দূরে যাইতেছি ততই যেন আমার কাছে হালকা মনে হচ্ছে। আর শুধু ঘুরে ফিরে একটাই জিনিস মনের ভিতরে আসতেছে, কেন এমন হইলো, আমি সেই মানুষটা কেন ছিলাম যার সাথে ঘটনাটা ঘটলো, অন্য কেউ কেন হলো না, বা এই লোকটা কি করতে চাইছিল, কি তার উদ্দেশ্য ছিল। সবকিছু মিলে যেন কোনো রেজাল্ট আসতেছিল না আমার। সব জায়গায় লাস্টে যায় সেটা প্রশ্নবোধক চিহ্ন ছিল যে কেন, কিন্তু তার কোনো আনসার পাইছিলাম না। আর অতটা মাথাও ঘামাই নেই, কেননা এটা নিয়ে যতটাই টেনশন করবো ততটাই খারাপ লাগবে। আর সময়ের সাথে ব্যস্ততার সাথে সবকিছু ভুলে যাই। তো আমি ইদানিং ভূত এফএম শুনি, তো ভালো লাগে, খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমার সাথে এমন আর কোনো বড় কোনো ঘটনা নাই। তো এই গভীর রাতে আবারও আপনাদেরকে সবাইকে জানাই ভৌতিক শুভেচ্ছা। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা প্রবাসী আছে আমাদের সাথে যেন এমন ঘটনা না ঘটে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন রেডিও ফুটি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছির সাথে, এবং আজকে জানেন আপনারা যে আজকে আমাদের সাথে মাসুম নাই এবং আমি একাই আছি, এবং অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমাদের আজকের অতিথিরা, এবং এতক্ষণ পর্যন্ত অনেকেই শেয়ার করে গেছেন। আমাদের হাতে এই মুহূর্তে বলতে গেলে তেমন কোনো স্টোরি নেই, কারণ অলরেডি সবারটা শুনেছি এবং একজন আজকে মিস করেছেন। সো আমাদের হাতে একটা স্টোরি কম রয়েছে এই মুহূর্তে। মাহাদি আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এছাড়া আমাদেরকে মাহাদির SMSটা আমি পড়বো না, কারণ খুব পার্সোনাল একটা SMS পাঠিয়েছেন, সেটা আমি এখানে পড়তে চাই না। সৈকত আমাদের SMS করেছেন ক্যান্টনমেন্ট থেকে। এছাড়াও তিনি বলছেন যে ভূত ফিল্ম কারো লং করা যায়, আপনাদের যত বেশি ঘটনা পাবো তত বেশি। তবে লং করলে অনেকেই, আমরা লং করতে চেয়েছিলাম, কিন্তু অনেকেই বলেন যে অনেকের আসলে পরের দিন অনেকের কাজ থাকে। তো এই জন্য আমার মনে হয় যে অত লং করলে হয়তো সবাই শেষ পর্যন্ত থাকবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। রজনীগন্ধা গার্লস লিখেছেন যে তারা রজনীগন্ধা গার্লস এনজয়িং আওয়ার লাস্ট ফ্রাইডে নাইট
অ্যান্ড রেসিডেন্সিয়াল সেমিস্টার অফ ব্যাক ইউনিভার্সিটি, তারা সবাই মিলে একসাথে আমাদের সাথে রয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। করছি যে আপনারা এনজয় করছেন। অ্যান্ড দিস ইজ ইউর লাস্ট ফ্রাইডে, রাইট? সো লাস্ট ফ্রাইডেটা আশা করছি আমার সাথে ভালো কেটেছে। তিমাত আমাদের SMS করেছেন, ফয়সাল আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফিজু ময়মনসিং থেকে, এছাড়াও অর্চি আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে সৈকত, এছাড়াও আসমিনা আমাদের SMS করেছেন, সুপ্ত এবং সুপ্তি আমাদের SMS করেছেন, নাইম আমাদের SMS করেছেন। অনেকেই অনেক কিছুর অনেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন। অনেকে বলছেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ যদি কল্পনা প্রবণ হয় তাহলে তার সাথে অনেক কিছু ঘটতে পারে। আমি একটা জিনিস শুরুতেই আপনাকে বলেছিলাম যে সত্যি কথা বলতে কি যে আমাদের চারপাশে যা ঘটে তার অনেক কিছুই হয়তো আমরা নিজেরাই ঘটাই, এবং এটা আমি নিজেও এটাতে বিশ্বাস করি কিনা সেই প্রশ্ন উঠছে না, আমি জানি না। তবে হ্যাঁ, বিশ্বাস একটা যে কোনো জিনিসকে ত্বরান্বিত করে। বিশ্বাস যদি আমি করি যে আমি এটা পারবো, তাহলে তো আমি যেরকম পেরে যাই, আমি যখন ঠিক একইভাবে এটা হয়। কিন্তু আসলে যে মুহূর্তে আপনি বিশ্বাস করবেন সেই মুহূর্তে সেই ব্যাপারটা ঘটার পসিবিলিটি অনেক বেড়ে যায়, এটা মনে রাখবেন। তো আমরা যখন ভয় পাই তখন কিন্তু ভয়টা ধীরে ধীরে বাড়তে শুরু করে, তাই না? এবং আমরা যখন কোনো কিছু নিয়ে আশঙ্কা করি, সেই আশঙ্কারও একটা কেমন যেন অনেক সময় সত্যে পরিণত হয়। ঠিক একইভাবে আমি বলেছিলাম যে ভালো জিনিসগুলো সত্যে পরিণত হয়, এবং যদিও সেটা আমরা মনে রাখি না। যাই হোক, আমরা আজকে এই আলোচনায় না যাই, এবং এই আলোচনা করতে গেলে দেখা যাবে যে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাচ্ছে, সেটা হয়তো আপনাদের ভালো লাগবে না। আমি একটু জানিয়ে দিই যে আমাদেরকে SMS করছেন যারা, এবং এতক্ষণ ধরে যারা করছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা 5 মিনিট আগে আজকে শোটা শেষ করব, সেই জন্যই চেষ্টা করছি গুছিয়ে ফেলার সবকিছু। এবং আমরা যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা যেটা, সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং যারা অডিও ক্লিপ পাঠাতে চান, বিশেষ করে তাদেরকে বলবো, অনেকেই আমাদেরকে রেগুলার SMS করেন এবং জানতে চান যে কিভাবে অডিও ক্লিপ পাঠাতে হয়, কিভাবে পাঠাবেন, তারা এটা জানতে চান। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার